রাষ্ট্রপতি নির্বাচন গড়াচ্ছে ভোটে, ইসি থেকে বিএনপির মনোনয়ন নিলেন দুইজন। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়ন পত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপি প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়ন পত্র নিয়ে গেছেন। 11 দলীয় জোটের প্রার্থী এলডিপির কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমদ উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। 11 দলের রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। দুই প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে জানালেন ভারতীয় হাইকমিশনার। ঢাকা দিল্লি সুসম্পর্ক প্রতিষ্ঠার আশা। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot and our prime minister also people. আমার মনে হচ্ছে when two leaders meet lot of problems are solved. জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই। নিয়ে নাও। জুলাই ইন্টারনেট স্লো করতে পলককে নির্দেশ দেন কাদের, কল রেকর্ড দাখিল। ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিশ্ব বাণিজ্যে অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে বড় প্রবৃদ্ধি। অটোমেশনে বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিং বলছেন বিশ্লেষকরা। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ডনকে কারাগারে, বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। দেশের উন্নয়ন এবং মানুষের ভাগ্যের উন্নয়নে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, একটি দল দেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। দুপুরে বাঁশখালীতে সমাবেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে 10 বছরের পরিকল্পনা তৈরি করে সংসদে উপস্থাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বন্দরনগরী চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। হাটহাজারী সরকারি কলেজ মাঠে সমাবেশে যোগ দেন তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার পাশাপাশি 30 জনকে ঘর নির্মাণের জন্য অর্থ সহায়তা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি সহ নানা কাজের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করছে সরকার। কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায়? একটি দল দেশে অহেতুক বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার, কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে। সেটি দেশেই হোক বিদেশি হোক, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এর আগে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সমুদ্রের পাড়ে ঢল নামে লাখো মানুষের বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের হাতে নতুন ঘরের চাবি, ত্রাণ ও বিশেষ চাহিদা সম্পন্ন 10 জনকে অর্থ সহায়তা তুলে দেন তারেক রহমান। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগানো হবে। এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ, এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায়, তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সময়োপযোগী করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান সরকার প্রধান। দেশের শান্তি শৃঙ্খলা কেউ যেন বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করব
উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশখালী উপজেলায় আসলেন এবং তিনি ঘোষণা দিলেন এই এলাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে এবং তিনি আজকে এখানে 100 জন মানুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন। সাইফুল ইসলাম, নিউজ 24, বাঁশখালী, চট্টগ্রাম। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে সিইসির কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফর্ম দুটি সংগ্রহ করেন। ইসি সচিব জানান, বিএনপি কারো নামে মনোনয়ন সংগ্রহ করেনি, আর স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সবশেষ 1991 সালে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। প্রায় 3 যুগ পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরগরম রাজনীতির মাঠ। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সিএএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী ফর্ম দুটি সংগ্রহ করেন। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপি প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে ভোট দেবেন 12,86,555 জন। 14 মে থেকে 31 জুলাই পর্যন্ত আমাদের ভোটারের সংখ্যা বেড়েছে 3,09,315। আচরণবিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। ভোটের সময় পেছানো হলে নতুন ভোটার অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময়ও বাড়ানো হতে পারে বলেও জানান ইসি সচিব। তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসভবনে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। 11 দল এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ জানান, জনগণের স্বার্থেই এই সিদ্ধান্ত। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। গণতন্ত্রের স্বার্থেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান বিরোধী দলীয় নেতা। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। 1991 সালের নির্বাচনের পর এ নিয়ে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে বিরোধী দল। শনুর রহমান, নিউজ 24, ঢাকা। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে সরকার, এমনটি জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এই কথা জানান তিনি। বলেন, নারীদের সমতা ও নেতৃত্ব বাড়াতে সরকার আরও নানা পদক্ষেপ নিচ্ছে। সবার স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। নতুন করে স্পোর্টস শিশুদের বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে নারীদের সমতার কথা বিবেচনায় রেখে সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। I share the message close to my heart.
Every child deserves a safe, caring and inclusive environment to dream, to grow, to flourish. And every girl deserves the opportunity to rise and lead. প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, ভারত বাংলাদেশের মানুষের সম্পর্ক খুবই ভালো, সরকারি পর্যায়েও এই সম্পর্ক থাকবে বলে প্রত্যাশা তার। ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান হাই কমিশনার। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is the people's person, and our Prime Minister is also people. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are solved. ইতালির রোমে 40 ঘন্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশের 259 জন যাত্রী। দুপুর 12:30টার দিকে BG306 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় ঔষধ এবং বিশ্রামের ব্যবস্থাপনা করেনি বিমান কর্তৃপক্ষ। দীর্ঘ উৎকণ্ঠা, ভোগান্তি আর 40 ঘন্টার অনিশ্চয়তা শেষে দেশে ফিরলেন রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইটের 259 জন যাত্রী। দুপুর 12:30টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের অভিযোগ, রোমে নামার পর যান্ত্রিক ত্রুটির কথা বলে প্রায় 7 থেকে 8 ঘন্টা তাদের বিমানের ভেতরেই রাখা হয়। বিমান কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও বৈষম্যের কথাও বলেন তারা। বাংলাদেশ বিমানের অনেক গাফিলতি অবশ্যই ছিল, এটা আমি মনে করি আমার দিক থেকে, কারণ আমার 4 মাসের বাচ্চা নিয়ে আমি 39 ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম। আমরা 8 ঘন্টায় বিমানে বন্দী ছিলাম। 8 ঘন্টার মধ্যে আমাকে বিমান থেকে নামতে দেয়নি। কোনো এয়ার ভেন্টিলেশন ছিল না, আমি এমনি ভয় পাচ্ছি, অনেক কষ্ট হয়েছে। অন অ্যারাইভাল ভিসা নেই এমন অজুহাতে প্রায় 170 জনকে আটকে রাখা হয় ফিউমিচিনো বিমানবন্দরের লাউঞ্জে। পর্যাপ্ত জায়গা না থাকায় মেঝেতে শুয়ে রাত পার করেন অনেকে। জরুরি ঔষধ ও ডায়াবেটিসের ইনসুলিন না পেয়ে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। এটা একটা চরম ভোগান্তি। আমাদের এখানে শিশুরা ছিল, তারপরে অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ ছিল, অসুস্থ রোগী ছিল। ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে, এবং আমাদের 170 জনের মতো আমাদেরকে 2 দিন 2 রাত এই এয়ারপোর্টের নিচে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার BG306 ফ্লাইটটি কানাডা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে কয়েক ঘন্টা ওড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শুক্রবার রোমের ফিউমিনিচো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে, এমন কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধা বঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, 24 জুলাই আন্দোলনে 4000 ছাত্র, নারী, শিশুকে হত্যা করা হয়েছে। আওয়ামী আমলের 17 বছরের লাখ লাখ মামলা, গুমসহ হাজার হাজার খুন করা হয়েছে, যার বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগী বিএনপি। দ্রুত গ্যাস সংকট সমাধান হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। আমরা বিশ্বাস করি যে আমরা যদি সঠিক পথে যাই, গণতন্ত্র যদি ঠিক মতো চলতে দিতে পারি, আর গণতন্ত্র চলতেই দিতে চায় না, যে ভাষায় কথা বলে শুধু গণতন্ত্রের ভাষা না। 24 গণ আন্দোলনের সময় জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পরে শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পর ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। সেই ফোন আলাপের রেকর্ড ইতিমধ্যে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত মাহমুদ হাসানের প্রতিবেদনে। জি, আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট
একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি। এই ফোন কলের এক প্রান্তে সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অন্য প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৪-এর গণঅভ্যুত্থানের সময় পলককে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দেন কাদের, পরে যা অনুমোদন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমনপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের ব্যবহার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্দোলন দমনের বিভিন্ন কৌশল হিসেবে ইন্টারনেট প্রথমে স্লো করে দেওয়া এবং 18 তারিখ রাত 9টা থেকে ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করে দিয়ে এই গণহত্যা চালিয়েছিল তৎকালীন সরকার। প্রসিকিউশনের তথ্য বলছে প্রথমে ইন্টারনেট স্লো করে দেওয়া হয়, এরপর বন্ধ করে দেওয়া হয় ধাপে ধাপে। সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ 4টি সোশ্যাল মিডিয়াকে বন্ধ রাখা হয়। এটাও সরকারের নির্দেশে, তারও ডকুমেন্টারি এভিডেন্স আমরা পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। অতএব তিনজনেরই সম্পৃক্ততা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতোমধ্যে মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১.৫ দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় এই পরোয়ানা জারি হয়। চলতি বছরের ২১ জুন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এরপর ২৬ জুলাই রাতে তাকে বাসা থেকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা। পরে তাকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়। পরোয়ানা জারির ফলে তাকে ট্রাইব্যুনালে তোলা হবে এবং এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে জানতে পারবে ফলাফল পাওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডের ওয়েবসাইটেও। আগামীকাল সকাল 10টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। এবছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, শেষ হয় 20 মে, আর ব্যবহারিক পরীক্ষা হয় 7 থেকে 14 জুন পর্যন্ত। বিশ্ব বাণিজ্যের অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় ও উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি হয়েছে। বিদায়ী অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে প্রায় 7,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 27 ভাগ বেশি। একই সময়ে রাজস্ব ব্যয় কমেছে 16 কোটি টাকা। এর ফলে এক বছরে বন্দরের রাজস্ব উদ্বৃত্ত বেড়েছে 48.73%। বন্দর কর্তৃপক্ষ বলছে, বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং চলমান অবকাঠামো উন্নয়ন এবং আধুনিকায়নের ফলেই এমনটা হয়েছে। দারুণ এক বছর পার করল দেশের বৈদেশিক বাণিজ্যের লাইফলাইন চট্টগ্রাম সমুদ্র বন্দর। 2025-26 অর্থ বছরে 35,18,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করে নতুন রেকর্ড করে এই বন্দর, যা আগের অর্থ বছরের তুলনায় 6.76% বেশি। এই সময়ে কার্গো হ্যান্ডেলিং বেড়ে হয়েছে 13,77,00,000 টনে। বেড়েছে জাহাজ হ্যান্ডেলিং এর সংখ্যাও। শুধু সংখ্যায় নয়, পরিচালনগত দক্ষতাও বেড়েছে এই সময়ে। এক বছর আগেও এই বন্দরে কন্টেনারবাহী প্রতিটি জাহাজের গড় অবস্থানকাল ছিল 2.5 দিনের বেশি, যা এখন নেমে এসেছে 2.38 দিনে। বন্দরের এমন সক্ষমতার ফলাফলও মিলেছে হাতে নাতে। বিদায়ী অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে 6,801 কোটি টাকায়, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 27% বেশি। বন্দর নেতৃত্বের দক্ষ ব্যবস্থাপনায় আমাদের যে অংশগুলোতে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি সম্ভব, সব জায়গায়
উপযুক্ত সিদ্ধান্ত সময় মতো নেওয়া গেছে, যার কারণে আমাদের বন্দরের আয় বৃদ্ধি পেয়েছে। রাজস্ব আদায়ের এমন সফলতার বিপরীতে কমেছে ব্যয়। এই সময়ে বন্দর পরিচালনার ব্যয় 2,388 কোটি থেকে কমে 2,372 কোটিতে নেমে এসেছে। এতে রাজস্ব উদ্বৃত্ত বেড়ে দাঁড়িয়েছে 4,429 কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, বন্দর পরিচালনায় অটোমেশন এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধির ফলে এমন সফলতা পেয়েছে চট্টগ্রাম বন্দর। নিকট অতীতে যে অটোমেশন প্রক্রিয়া চালু করা হয়েছিল তার একটি পজিটিভ প্রভাব হয়তো আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে বন্দর যে মানে কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি এবং লোকসান থেকে মুনাফায় চলে আসা এর একটা পজিটিভ প্রভাব। সেবার মানটা আরও বাড়ানো জরুরি। দিনে দিনে কিভাবে ডেলিভারি দেওয়া যায় সেই ব্যবস্থাটা করা উচিত। আমরা মনে হয় চট্টগ্রাম বন্দরকে সেই জায়গায় দেখতে চাই, সক্ষমতার জায়গাটা চট্টগ্রাম বন্দরের আরও বাড়াতে হবে। এই অগ্রগতি ধরে রাখতে অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রশাসনিক জটিলতা নিরসনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পূর্ণ করার সময় তাকে আটক করা হয়। গত বছরের 21 অক্টোবর মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ওমরা পালনের জন্য সৌদি আরব যেতে চেয়েছিলেন চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত বছর মামলার আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। মামলার 4 নম্বর আসামি ডন। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাট থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান অবস্থায় সন্তুষ্ট 62% মানুষ। তবে রাজনীতিকদের সঙ্গে জনগণের বড় দূরত্ব রয়েছে বলে মনে করেন 83% বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে দেশের প্রধান সমস্যা হিসেবে 22% মানুষ দুর্নীতি, 15% মাদক এবং 12% আইন শৃঙ্খলাকে চিহ্নিত করেছেন। সরকারের অগ্রাধিকার হিসেবে 33% চেয়েছেন দুর্নীতি বিরোধী ব্যবস্থা, 22% আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা এবং 21% সুশাসন ও রাজনৈতিক সংস্কার। 64 জেলা থেকে 5,000 মানুষের সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ঝাড়খণ্ডে ছাত্র সরকারের 6ষ্ঠ দফার বৈঠকেও কাটেনি জট। পরীক্ষা বাতিল ও সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকরি প্রার্থীরা। 10 আগস্ট বিধানসভা ঘেরাওয়ের প্রস্তুতিও চলছে। আন্দোলনকারীদের পাশে আছে কংগ্রেস, আর বিজেপির অভিযোগ ছাত্র আন্দোলনকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করছে বিরোধীরা। আন্দোলনের আগুন যেন নেভার নামই নেই। ঝাড়খণ্ডে সরকার ও চাকরি প্রার্থীদের 6ষ্ঠ দফার বৈঠকেও শেষ হলো সমাধান ছাড়াই। ফলে রাজপথেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পরীক্ষার্থীদের। বিতর্কিত জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিল আর পুরো নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই তদন্ত, 2 দাবিতে অনড় আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনও চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। এরই মধ্যে আন্দোলনে যোগ হচ্ছে নতুন মাত্রা। হাজারিবাগ, পালামু, লাতেহার সহ বিভিন্ন জেলা থেকে রাঁচিতে জড়ো হচ্ছেন হাজার হাজার চাকরি প্রার্থী। 10 আগস্ট বিধানসভা ঘেরাওয়ের প্রস্তুতিও চলছে জোরসোরে। ছাত্রদের এই আন্দোলনে এবার প্রকাশ্যেই পাশে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর দাবি, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্ব দিয়েই শুনতে হবে সরকারকে। আন্দোলনে সংহতি জানিয়েছেন অভিনেতা গায়ক পীয়ূষ মিশ্র। তবে বিরোধীদের এই অবস্থানকে নিছক সমর্থন হিসেবে দেখছে না বিজেপি। কেন্দ্রের অভিযোগ, ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিরোধীরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।